আমার কিছু হলে আমার মেয়েটাকে দেখো, ও যাতে ভালো থাকে। সো এইটা ছিল। আর এছাড়া মনে হচ্ছে যে ওই সময়টা আমার কথা শুনে একটা মানুষও যদি রাস্তায় আসে, তাহলে সেইটা, এবং সে যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটা আসলে আমার জন্য খুব লজ্জার হবে, গ্লানির হবে। আপনি নিজে আপ্লুত হয়ে গেছেন, চোখ দিয়ে পানি বেরোচ্ছে আজমারি হক। মানে আমি তো তখন যেদিন 5 তারিখ বের হলেন, মানে আপনি ভেবে নিয়েছেন আজকে মারাও যেতে পারি, তো যখন শুনলেন যে আসলে রেজিম চেঞ্জ হয়ে গেছে, ওইটা একটা অবিস্মরণীয় মুহূর্ত। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধে যখন বীর বাঙালি অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল রাজপথে বা যুদ্ধের জন্য, তখন অনেক মানুষ, বিনোদন জগতের বিশেষ করে অনেক মানুষ তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছেন। কেউ শহীদ হয়েছেন, কেউ আহত হয়েছেন, কেউ বা তাদের কবিতা, গান, তাদের পরিবেশনা দিয়ে, তাদের পারফরমেন্স দিয়ে দেশে বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে তারা আন্দোলন করেছেন, তারা জড়িয়েছেন মুক্তিযুদ্ধে, ইতিহাস সৃষ্টি করেছেন। ঠিক তেমনি 2024-এ এসে স্বাধীনতা 2.0 যেটা বলা হয়, যে জুলাই আন্দোলন, বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানেও বিনোদন জগতের অনেকে তাদের রক্ত ঝরিয়েছেন, তাদের ঘাম ঝরিয়েছেন, তাদের এক একজন সংগঠকের ভূমিকা পালন করেছেন, এক একজন নেমে এসেছিলেন আসলে রাস্তায়। সেই সময়কার দিনগুলো আমরা একটু স্মরণ করতে চাই, বিনোদন জগতের অনেক মানুষকে আমরা একটু স্মরণ করতে চাই সেদিন। আর সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম, আপনারা দেখছেন স্টার এন্টারটেইনমেন্ট। আজকে আমাদের এই বিশেষ পর্বে একজন বিশেষ অতিথি নিয়ে আমরা হাজির হয়েছি সেই 2024-এর জুলাইয়ে একজন প্রতিবাদী কণ্ঠস্বর, একজন প্রতিবাদী মুখ, যিনি আসলে ওই আন্দোলনকে অনেক বেগবান করেছিলেন ফেসবুকের মাধ্যমে, এবং তার আন্দোলনের মাধ্যমে রাজপথ থেকে শুরু করে শহীদ মিনারে আমরা দেখেছি। আজমেরি হক, আপনাকে অনেক স্বাগত স্টার নিউজের পক্ষ থেকে। থ্যাংক ইউ। আপা, ওই সময় তো অনেকে ভালো ছিলেন আপনি, মানে অনেকের মতো। হ্যাঁ, অনেক আপনার সহকর্মী সেই সময় আমরা দেখেছি বিটিভির জন্য কান্না করেছে, বিভিন্ন ভবনের সামনে যে তারা এই জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে কথা বলেছে। তো আপনার হঠাৎ আসলে ওই সময় কি মনে হলো, কেন বা আপনি রাস্তায় নামলেন, ঘাম ঝরালেন, আন্দোলন করলেন? আসলে প্রথমে ধন্যবাদ যে আমাকে ডেকেছেন। আমি খুবই সামান্য একজন মানুষ, কারণ সাধারণ একজন জনগণের মতো হয়তো অভিনয়টা করি বলে সবাই চেনে, যতটুকু চেনে বা ভালোবাসাটা দেয়। আমরা যখন আসলে 1 অগাস্টে রাস্তায় আসি, তখন আমি যে আমার একার সাহসে এসেছি ব্যাপারটা এরকম না। ছাত্র জনতার সাহস কিন্তু আমাকে সাহসী করেছে সময়ের সাথে। এবং আমরা দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ নামে একটা ব্যানারে এসেছিলাম, যেখানে আমাদের মানে মিডিয়ার অনেক মানুষ ছিলেন, এবং সাথে আলোকচিত্রী যারা আছেন তারা ছিলেন, এবং বিভিন্ন সংগঠনের আরও অনেকে ছিলেন যারা, এবং সবচাইতে যাদের কথা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে ইয়াং জেনারেশন, মানে একদম যারা ক্যামেরার পেছনে কাজ করে বা ক্যামেরার সামনে কাজ করে, যারা ইয়াং, তারা বেশি তাড়াতাড়ি আসলে এগ্রি করেছিল যে আমাদের স্টুডেন্টদের পাশে দাঁড়ানো উচিত, কিছু একটা করা উচিত। যেখানে আমাদের সিনিয়র যারা আছেন তাদের মধ্যে এক ধরনের মানে দোটানা ছিল যে আসলে যাবে নাকি যাবে না। এবং লাস্টে যেটা নিয়ে দোটানাটা আরও বেশি হলো সেটা হচ্ছে যে 9 দফার সাথে একমত হবে কি হবে না। কারণ 9 দফার মধ্যে লেখা ছিল যে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে পদত্যাগ করতে হবে। সো এইটা তারা এগ্রি করবে কিনা এটা নিয়ে কনফিউজড হয়ে গেল। কিন্তু যারা ইয়াং ছিল, হ্যাঁ, তাদের কথা আমার মানে স্পেসিফিকভাবে আমি বলবো যে তাদের সাহসেই আমরা বেসিক্যালি ওই দিনটা, নাম উল্লেখ করতে পারেন, তানভীর ছিল, জাহিন ছিল, তুরিন ছিল, সাবা ছিল, আরো অনেকে আছে, মানে আমি হয়তো অনেকের নাম মনে করে বলতে পারছি না, কিন্তু তারা ছিল। এবং আলোকচিত্রীদের মধ্যে আমাদের লিমা আপা, যে এবার ইলেকশনও করেছেন, তাসলিমা আপা, উনি আমাদের নেতৃত্বে ছিলেন, আকরাম ভাই ছিলেন, পিপলু ভাই ছিলেন, ধ্রুব ভাই ছিলেন। তারপর আরেকজনের নাম আমার উল্লেখ করতেই হবে, সেটা হচ্ছে আমিরুল ভাই, আমিরুল রাজীব, উনি একজন অ্যাক্টিভিস্ট। তো ওনারাও আমাদেরকে আসলে সাপোর্টটা দিয়েছেন। এবং আমাদের মিডিয়াতে প্রচুর মানুষ, আসলে আমরা কল্পনাও করিনি যে 1 অগাস্টে আমাদের ডাকে এত মানুষ রাস্তায় চলে আসবে। তো আমাদের এখানে অনেকে ছিল, আসলে আমি তানিমের সাথে কাজ করেছি, তানিম ছিল, কৃষ্ণেন্দু ছিল, জুলহাস ভাই ছিলেন আমাদের একজন সাংবাদিক। সো ওনারা সবাই আমাদের সমষ্টিগত সাহসেই আমরা আসলে 1 অগাস্টে রাস্তায় গিয়েছিলাম। এবং
25 না, আপনি 26 তারিখের দিকে, 26 বা 27 তারিখ একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে দেশের একজন নাগরিক হিসেবে আপনি একেবারে ট্রমাটাইজড, এবং সরকার বা আপনারা যে বাংলাদেশ চান, ইংরেজিতে লিখেছিলেন, সেটা বাংলা বলছি, অ্যাকাউন্টেবিলিটিটা যে নাই, একদম নাই, একেবারে ক্রাশড হয়েছে, আপনি এই শব্দটা উল্লেখ করেছেন। কোন ঘটনা আপনাকে আসলে মনের দাগ কাটে? রিয়া গোপের মৃত্যু। রিয়া গোপ যখন আসলে গুলিবিদ্ধ হয় এবং তার হসপিটালে থাকার সময়টা, আবু সাইদের মৃত্যু আমাকে নাড়া দিয়েছে। এবং আপনি দেখেন চলমান যে মিথ্যা তারা বলে যাচ্ছিল, মিথ্যাচার তারা করছিলেন, এবং ইন্টারনেট অফ করে দেওয়া হলো, সবাইকে গণ অ্যারেস্ট করা হচ্ছে, এবং হত্যা তো চালিয়ে যাচ্ছেই। এবং মিথ্যাচারটা এরকম যে প্রধানমন্ত্রীও করছেন এবং তার যারা মন্ত্রী পরিষদে আছেন, তার আশেপাশে সাঙ্গপাঙ্গ তারাও করছেন, এবং অদ্ভুতভাবে মিথ্যা কথা বলছেন। মানে মিথ্যা কথার, আমার কাছে মনে হয়েছে একজন নাগরিক হিসেবে আমি খুব অপমানিত হয়েছি। আমার মনে হয়েছে যে ওরা আমাদেরকে আসলে মানুষ মনে করছে না, মনে করছে আমরা পাপেট, যে ওরা আমাদেরকে যা শিখিয়ে পড়িয়ে দিয়েছে, বা এই যতটুকু ওই যে হয় না যে খাঁচার মধ্যে একটুখানি খাবার দিয়ে বলেছে যে সোনার খাঁচায় আছো, খাবার দিচ্ছি, পানি দিচ্ছি, হ্যাঁ সেভাবে তুমি কথা বলবে, তোমার যে দুটো পাখা আছে সেটা দিয়ে তুমি আকাশে উঠতে পারবে না। সো ওই বন্দি দশায় তো আমরা ছিলাম, আমি তো ভালোই ছিলাম। ওই বন্দি দশার মধ্যে আসলে কি করতেন? ধরুন ইন্টারনেট অফ, রাস্তায় বের হলে গুলি, মানে কারফিউর দিনগুলা, মানে ঘরে বসে মন খারাপ, এবং কাজও তো বন্ধ নিশ্চয়ই, একদমই বন্ধ, ঘরে বসে আসলে মন খারাপ, বা আপনি আসলে কি হতো, মানে চোখে পানি ফেলতেন? বা তখন আমি আসলে খুব চেষ্টা করতাম যে ভিতরের খবরগুলো জানার জন্য, কি হচ্ছে, কিভাবে হচ্ছে। আর যেহেতু টিভি এবং আমার বাসায় হচ্ছে কোনো কেবল কানেকশন নাই, সো আমার ওই কয়েকদিন আমি খুব আমার বাবার বাসায় গিয়ে, আমি একই বাসায় থাকি, 3 তলায় গিয়ে আমার বাবার সাথে আমরা নিউজ দেখার চেষ্টা করতাম। এবং নিউজে যে আসলে মানে অনেস্টলি অনেকে রেগে যায় বা অনেকে কষ্ট পান, যে যমুনা টিভি ছাড়া আমি আসলে ওইভাবে কাউকে, মানে কোনো এরকম কোনো নিউজ আমি আসলে করতে দেখিনি। এবং আমি যখন রাস্তায় গিয়েছি, আমি শুধু যমুনা টিভিকেই রাস্তায় পেয়েছি আমার সাথে। আমি যখন যেখানে দেখেছি যে ছাত্রদের মোবাইল বা ছোট ছোট ক্লিপ যারা নিচ্ছে, ওই ইউটিউবার যারা আছেন, তারা ছাড়া যে মিডিয়াটা ছিল সেটা যমুনাই ছিল। সো ওই জায়গা থেকে আমরা নিউজগুলো দেখার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে। কিন্তু যখন আকরাম ভাই আমাদের গ্রুপে আসলে লিখলেন যে আমাদের ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত, সেটা লিখেছিলেন মনে হয় 28 তারিখে, তো দেন আমি ওনাকে বলি যে ভাইয়া আমিও যেতে চাই। আপনি আপনার ফেসবুকে 25 জুলাই প্রোফাইল কালো করেছিলেন, তার ঠিক 5 দিন পরে প্রোফাইল লাল করেছিলেন। তো ওই সময় এরকম এক একটা ছোট ছোট এক একটা এই যে কন্ট্রিবিউশন বা এক একটা সিদ্ধান্ত, ফেসবুকের এক একটা স্ট্যাটাস, প্রোফাইল পিকচার ইয়ে করা, মানে এই সাহসটা আপনার মধ্যে আসলে কিভাবে আসলো? সাহসটা যে কিভাবে আসলো, মানে আমি জানি না। আমার কাছে মনে হয়েছে যে একজন মানুষ হিসেবে আমি যেভাবে বেড়ে উঠেছি, আমার কাছে মানে মানে অন্যায়কে খুব বেশি প্রশ্রয় দেওয়াটা আমার জন্য খুব ডিফিকাল্ট। প্রোফাইল কালো করেছিলাম কারণ তখন সমানে গণহত্যা হচ্ছিল, অ্যারেস্ট হচ্ছিল এবং মিথ্যাচার হচ্ছিল। তখন আমার মনে হয়েছে যে আমরা আসলে একটা কালো অধ্যায়ের ভেতরে ঢুকেছি। কিন্তু যখন প্রোফাইল লাল করার জন্য আসলে বলা হলো, ডাক আসলো, তো তখন আমার কাছে মনে হয়েছে যে এইটা অ্যাটলিস্ট আমি যে ওদের সাথে আছি এইটা বোঝানোর একটা মাধ্যম। সো আমি তখন প্রোফাইলটা লাল এরপর থেকে মোটামুটি 30 জুলাই থেকে আমার যেটা ধারণা 3 তারিখ পর্যন্ত, এক দফার ঘোষণা আগ পর্যন্ত আপনার অসংখ্য স্ট্যাটাস, অনেক পোস্ট আপনি শেয়ার দিয়েছেন আন্দোলনের জন্য, অনেক নিউজ, ভিডিও, রিলস আমরা ওই সময় দেখেছি। তো এই যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আপনার রাজপথে আপনার যে সক্রিয় ভূমিকা ছিল জুলাই নিয়ে, কোনো হুমকি পেতেন না? বা আপনার ওই সময় যে আলো আসবে নামে একটা গ্রুপ ছিল, তাদের পক্ষ থেকে কোনো হুমকি বা কোনো বার্তা কি পেতেন কিনা? তাদের সাথে আসলে আমার ওই অর্থে কোনো যোগাযোগ হয়নি। কিন্তু আমার যেটা হয়েছে যে আমি তো আসলে এই সরকারের ভীষণ কাছাকাছি একজন মানুষ ছিলাম। সো আমার তখনকার যে আমাদের কালচারাল মিনিস্টার ছিলেন, ওনার নাহিদ আপা হচ্ছে আমার বাচ্চা সরাসরি টিচার, উনি টিচিং প্রফেশনে ছিলেন। তো তখন ওনার সাথে আমার পার্সোনালি যোগাযোগ অনেক আগে থেকে। সো উনি আমাকে ফোন করেছেন কয়েকবার, কিন্তু আমি আসলে ফোনটা রিসিভ করি নাই, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমি কথা বলতে চাই না ওই মুহূর্তে তাদের সাথে। আর আরও কিছু
পলিটিশিয়ান যারা ভালো পজিশনে আছেন এরকম একজন দুজনের সাথে আমার কথা হতো, এবং আমি বারবার এটা জানতে চাইতাম যে কেন আসলে এই মিথ্যাচারগুলো হচ্ছে, কেন আপনারা এরকম করছেন। তো তখন আসলে কিছু মানুষের যেই জায়গাটা আমি দেখেছি সেটা হচ্ছে যে এটা হয়তো অনেকে বলবে না, কিন্তু আমার সাথে যেহেতু কথা হয়েছে আমি সেহেতু এটা শেয়ার করতে পারছি। সেটা হচ্ছে যে ওনারা কিন্তু এইটা ফিল করেছেন যে দলের মধ্যে শেখ হাসিনা যে ওই সরকারের প্রধান ছিলেন, একটা দলেরও তো প্রধান সে দল থেকে আসলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। মানে অনেক বড় বড় নেতা যারা আগেকার মানে বয়োবৃদ্ধ যারা ছিলেন, যারা সিনিয়র নেতা, তাদের সাথে কিন্তু কমিউনিকেশনটা অনেক কমে গিয়েছিল। সো তাদের যে একটা পরামর্শ বা তাদের মানে একটা উপদেশ যেটা তার পাওয়ার কথা ছিল, আমার কাছে মনে হয়েছে যে তাদের সাথে আমার যখন কথা হয়েছে তাদের ওই কথার মধ্যে ওই আক্ষেপটা ছিল যে আসলে অনেক সিনিয়র নেতাদেরকে দূরে ছড়িয়ে দেওয়া হয়েছে। সো এবং কারা ওনাকে বুদ্ধিগুলো দিচ্ছে, কারণ আমার কাছেও লাস্টের দিকে আসলে মনে হয়েছে যে উনি মানে আমি শেখ হাসিনার কথা বলছি যে ওনাকে আসলে হয়তো ভুল ইনফরমেশনগুলো দিচ্ছে মানুষ। মানে উনি কিভাবে এত অন্ধের মতো বিহেভ করছেন, মানে আছে না যে আমি কিছুদিন আগে ইন্ডিয়ার প্রোটেস্টটা আমি ফলো করলাম, তো প্রোটেস্টটা ফলো করলাম, আপনি দেখেন ওখানে যে প্রধানমন্ত্রী উনি কত ট্রিকি একটা ডিসিশন নিয়ে ফেললো এবং কিভাবে সম্বোধন করছে স্টুডেন্টদেরকে, কিভাবে সে বলছে কথা। মানে একদিন লাঠিচার্জ হয়েছে, এরপরে মানে একটা গুলি তো দূরের কথা, মানে এরপরে এবং সবাই ওদেরকে নিয়ে মিম বানাচ্ছে, সবাই ওদেরকে নিয়ে ফান করছে, হ্যাঁ এই বলছে। তো এই জিনিসগুলোকে যে এইভাবেও দেখা যেত, আমার কাছে কেন যেন মনে হয় যে যেহেতু ওনার এক ধরনের ক্ষমতায় থাকতে থাকতে এক ধরনের লোভও তৈরি হয়েছিল এবং এক ধরনের অন্ধত্ব হয়েছিল, আমার কাছে মনে হয় যে ক্ষমতা মানুষকে হয়তো অন্ধ করে দেয়। এটা একটু আগে হুমকি পেয়েছিলেন কেন, এই প্রসঙ্গটা কেন আসলাম, ওই সময়ে কোন জিনিসটা আপনার আসলে চ্যালেঞ্জ মনে হয়েছে যে রাস্তায় নামতে? আচ্ছা, হুমকি যেটা হয়েছে, হুমকি কিন্তু দিয়েছে, মানে আমাকে সরাসরি ফোন করে দেয় নাই, কিন্তু আমাকে অনলাইনে প্রচন্ড বুলি করা হয়েছে। ফোন করে টেক্সট করেছে হোয়াটসঅ্যাপে অনেকে, যে মানে একদম গালি দিয়ে যে মাগি রাস্তায় গেলে খবর আছে, ছিঁড়ে ফেলবো, খুন করে ফেলবো, এরকম। হ্যাঁ, আর বিভিন্ন মহল থেকে, বিভিন্ন সংস্থা থেকে আমাদের যে গ্রুপটা ছিল, সেই গ্রুপে যারা সিনিয়র ভাইয়ারা আছেন তাদের মধ্যেও তো অনেকে আওয়ামী লীগের কাছাকাছি ছিলেন, তো তাদেরকেও কিন্তু মন্ত্রী মহল থেকে বিভিন্ন সংস্থার প্রধান বার্তা পাঠাতো বা মানে ফোন করতো যে তোমরা যেটা করছো সেটা একটা জঙ্গি উত্থানকে সাপোর্ট করছো, তোমরা সন্ত্রাস বিরোধী যে আইন আছে সেই আইনে আমাদেরকে মামলা দেয়া হবে, রাষ্ট্রদ্রোহিতা করছি। সো এগুলার প্রেশার ছিল, কিন্তু আমার কাছে মনে হয় আমি কেন যেন মানে আমি খুবই একরোখা, যার জন্য আমি একটা কথা একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমার মাঝে মধ্যে খুব ভয় লাগে যে মানে হয় না যে একরোখা স্বভাব কিন্তু খুব ডেঞ্জারাস। আমার কিন্তু অন্য মানুষের মানে অবস্থা বোঝাটাও জরুরি। মানে আমি এটা খুব ভয় পাই যে শেখ হাসিনার মধ্যে কিন্তু এই একরোখা ব্যাপারটা আছে, যে উনি খুব মানে যেটা মনে করেন তো করেনি। মানে আমি ওনাকে যতটুকু অবজার্ভ করেছি, কারণ ওনার কিন্তু এক ধরনের প্রভাব আমার জীবনে আছে, ওনার যে রাজনৈতিক মানে যে ক্যারিয়ারটা সেটা আমাকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে অনেক সময়, যে আমার খুব ইন্টারেস্টিং লাগে যে আসলে ভাগ্যের ফের, হ্যাঁ ভাগ্যের ফের না, কিন্তু দেখেন ভাগ্যের ফের না, এটা হচ্ছে যে একজন সাধারণ মানুষ কিভাবে দানব হয়ে ওঠে ক্ষমতার গেলে এবং ক্ষমতার লোভে, এইটা কিন্তু আমি ওনাকে অবজার্ভ করে দেখতে পাই, এবং এজন্য আমি হয়তো ক্ষমতার থেকে একটু দূরে থাকতে চাই। মানে আমার মনে হয় যে অত ক্ষমতা বা অত টাকা আমার হওয়ার দরকার নাই, যেটা আমাকে আসলে একজন দানবে পরিণত করবে বা আমি আসলে আর মানুষ হিসেবে নিজের পরিচয়টা দিতে পারবো না। খুব ভালো কথা শুনছিলাম আপা। আমরা কিছুক্ষণ পরে আরও আপনার অনুভূতি বা আপনার অভিজ্ঞতা জানবো। দর্শক, আমরা আজমেরি হক বাঁধনের সাথে কথা বলছিলাম। আমরা স্টার এন্টারটেইনমেন্টে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরছে, আমাদের সাথে থাকুন। স্টার এন্টারটেইনমেন্ট দেখছেন আপনারা। আমরা কথা বলছি জুলাই নিয়ে, আমরা কথা বলছি 5 আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে। আমাদের সাথে আছেন বিশেষ অতিথি আজমেরি হক। আপা, আপনাকে আমি নিজেও আমারও কি ভাগ্য দেখেন, আপনি যখন দ্রোহযাত্রায় অংশ নিয়েছেন, ফার্মগেটে আন্দোলনে নেমেছেন, এক দফার শহীদ মিনারে যেদিন এসেছিলেন, আমি নিজে আপনার ছোট হলেও আপনার সাক্ষাৎকার নিয়েছিলাম।
তো ওই সময় আসলে কি আপনি বিচার চাইতেন না? যখন শহীদ মিনারে আপনি গেলেন 2 তারিখ, 2 আগস্ট, 3 আগস্ট গেলেন, তখন কি আপনার মনে হয়েছে যে না, এই রেজিম চেঞ্জ হওয়া উচিত বা এই সরকার আর থাকার অধিকার নেই? মানে আপনার কাছে মাথায় কি তখন বিচার ঘুরতো নাকি এক দফা? আমার মাথায় প্রথমে বিচারই ঘুরতো। আচ্ছা। এবং আমার বাবা একটা কথা বলেছেন 5ই অগস্ট সকাল পর্যন্ত। আমি যখন রাস্তায় বের হব, আমার বাবা আমার হাত ধরে বলেছেন যে শেখ হাসিনার মৃত্যু না হওয়া পর্যন্ত উনি কিন্তু ক্ষমতা ছাড়বেন না। সো তুমি ভেবো না যে উনি চলে যাচ্ছেন বা উনি ক্ষমতা ছেড়ে দিবেন, সো তোমার কি হবে তুমি কিন্তু একবার ভেবে দেখো। সো আমি কিন্তু আসলে এটা ভাবি নাই যে ছাত্ররা চাচ্ছে বা আনুসারও ডাক দিয়েছে এক দফা এক দাবি। মানে আমার কাছে এটা মনে হয় নাই যে উনি আসলে রিজাইন করে পালিয়ে যাবেন। মানে আমার অবজারভেশনে ওনাকে আমি যেভাবে দেখেছি, তো মানে যখন আনুসার বলেছে তখন হ্যাঁ মনে হয়েছে যে এই রেজিম চেঞ্জ হওয়া দরকার, এই জন্য যে আমি তো যেহেতু অনেক কাছাকাছি ছিলাম, সো আমি জানি যে এইটার ভেতরে আসলে কি কি ইঞ্জিনিয়ারিং হয়, কি কি দুর্নীতি হয়, কি কি ম্যানিপুলেশন করা যায়, কি কি এক্সপ্লয়েট করা যায়, আমি দেখতে পাচ্ছি। এবং যারা ধরেন সুবিধা নিয়েছে তারা তো প্রচুর সুবিধা নিয়েছে। ধরেন এখন যাদের এই যে আক্রোশ আমাদের উপর, এই আক্রোশটা আপনি কেন? কারণ হচ্ছে তাদের হয়তো একটা সুবিধা নেয়ার ছিল, সেই সুবিধাটা তারা নিতে পারছেন না। এখন তখন তাদের আক্রোশটা আরও বেশি হয়েছে। সো আমার কাছে তখন মনে হয়েছে যে একটা মানে ছাত্রছাত্রীদের এই ডাকে কি আসলে এটা পরিবর্তন হওয়া সম্ভব? 4 তারিখে এক ধরনের আশা নিয়ে আমি শাহবাগে গিয়েছিলাম যে হ্যাঁ, অসহযোগ আন্দোলন যখন ওরা ডাক দিল ছাত্ররা, তখন আমার মনে হয়েছিল যে এই বুঝি কিছু একটা হয়ে যাবে। কিন্তু যখন কারফিউ দিল, আমি আমাদের সেনাবাহিনীকে আসলে ধন্যবাদ দিতে চাই যে তারা যদি আসলে আমাদের পক্ষ না হয়ে সরকার পক্ষ হয়ে কাজ করত, তাহলে তো রক্তের বন্যা বয়ে যেত। সো ওই কারফিউ যখন দিচ্ছে তখন আমার খুব মনে হচ্ছে যে এই বুঝি বাচ্চাগুলো। 4 আগস্ট শাহবাগে ছিলেন? শাহবাগে ছিলেন। ছিলাম। কারণ বাজার ওই বা ফার্মগেটের ওই অংশ থেকে মুহুর্মুহু দিনভর গুলি হয়েছে শাহবাগের দিকে। হ্যাঁ, আমি তখন কয়টা 4:30 5টার দিকে আমরা জানলাম যে কারফিউ দিয়ে দিয়েছে। আমাকে ইরেশ জাকের আমাকে ইসিবি চত্বর পর্যন্ত নামিয়ে দিল। এবং ইরেশ বলছিল যে আমার বাবা তো মুক্তিযোদ্ধা বাঁধন, আমার বাবার গাড়ি এটা, যদি গাড়িটা ভেঙে দেয় আমার বাবার কষ্ট হবে অনেক। তো আমি বললাম যে চলো, আল্লাহ ভরসা, কোনো অসুবিধা নাই। বলছিলাম যে 4 তারিখ যেদিন আপনারা একেবারে সরাসরি গুলি দেখলেন আপনাদের দিকে, আমার যেটা হচ্ছে যে মানে আমি জানি না, সবার সাথে ছিলাম তো ভাইয়া, আপনারা তো রাস্তায় ছিলেন, সো আমি সবার সাথে থাকার কিন্তু একটা এনার্জি আছে, মানে মনে হয় যে মানে আলাদা একটা শক্তি পেলাম। এবং আমি সব জায়গায় কিন্তু এই ইন্টারভিউতে বলি যে রাস্তার যে একটা আলাদা টান আছে, এটা আমি ওই কয়েকদিনে বুঝতে পেরেছি যে ওইটার কিন্তু আলাদা একটা শক্তি আছে। এবং যখন আপনার সবার এক মানে স্বপ্ন বা সবার আশা এক জায়গায় পুঞ্জীভূত হয়, তখন কিন্তু ওইটার একটা আলাদা ওয়েভ তৈরি হয় চারিদিকে, তখন হয়তো ভয়টা ওইভাবে কাজ করে না। আপনার বাবা দিক দিয়ে বলছিলেন যে শেখ হাসিনা কখনোই ছাড়বে না, তুমি এই কথা ভেবো না, সেটা ভেবো না, তার মানে আপনার পরিবারও চায় না আপনি রাস্তায় থাকেন? না না, একদমই না। আমার বাসা থেকে একেবারে কেউ চায় নাই, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড, আমার ভাইরা, মানে আমার ভাই একটা কানাডাতে থাকে, ও সারাক্ষণ ফোন করে বাঁধানো, তুমি কিছু এরকম করো না। আমার বাবা, আমার মা আর আমার মেয়ে তো আসলে কনস্ট্যান্টলি কান্না করেছে, বিকজ আমার মেয়ের আমি ছাড়া কেউ নাই। সো আমার মা বাবার আমি একমাত্র মেয়ে। আমাকে অলমোস্ট আটকায় রাখার মতো। কিন্তু আমি তো খুবই ওই যে স্বাধীন চেতা, এবং আমি যখন 5 তারিখে সকালবেলা বের হই, আমি বললাম আমি বোরখা পরে যাব। আব্বু বলছে বোরখা আর বোরখা ছাড়া তো এখানে কথা না, কথা হচ্ছে তোমাকে দেখলেই শ্যুট করবে, মানে যাকেই দেখবে তাকে শ্যুট করবে, যদি আর্মি আসলে আমাদের পক্ষ হয়ে না কাজ করতো। তো তখন আমি শুধু একটা কথাই ওদেরকে বলেছিলাম যে মানে আমার যদি কিছু হয় তাহলে মানে জাস্ট আমার মেয়েটাকে দেখে রাখো। এবং আমার ভাই, তারপর আমার যে 2-1 বন্ধু আছে তাদেরকে টেক্সট করলাম যে আমার কিছু হলে আমার মেয়েটাকে দেখো, ও যাতে ভালো থাকে। সো এইটা ছিল। আর এছাড়া মনে হচ্ছে যে ওই সময়টা আমার কথা শুনে একটা মানুষও যদি রাস্তায় আসে তাহলে সেইটা, এবং সে যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটা আসলে আমার জন্য খুব লজ্জার হবে, গ্লানির হবে। আপনি নিজে আপ্লুত হয়ে গেছেন, চোখ দিয়ে পানি বেরোচ্ছে আজমানি হক। মানে আমি তো তখন যেদিন 5 তারিখ বের হলেন, মানে আপনি ভেবে নিয়েছেন আজকে মারাও যেতে পারি, তো যখন শুনলেন যে আসলে রেজিম চেঞ্জ হয়ে গেছে, ওইটা একটা অবিস্মরণীয় মুহূর্ত। আমি নেভাল হেডকোয়ার্টারের সামনে, তো আমার একজন কলিগ আছে সারা আপা,
আমাদের প্রোডিউসার। তো উনি সকাল থেকে আমাকে ফোন করছে যে তুমি বের হয়েও না, তারপরে ফোন করেছে তুমি কেন মানে যাচ্ছ রাস্তা দিয়ে, কেন তুমি কন্টিনিউ করছো হাঁটাটা। তো তারপর উনি আমাকে ফোন করছে যে আর্মি চিফ তো স্পিচ দিবে। তো আমি আসলে অত কিছু জানি না, আমি বুঝতেছি না। আমি বলছি আর্মি চিফ স্পিচ দিবেন কেন, কি হয়েছে? তো বলছে কিছু একটা তো হয়েছে বাঁধন। আমি বললাম কি হতে পারে? তো বলছে আমাদের ধারণা যে উনি চেঞ্জ হয়ে মানে উনি রিজাইন করেছেন। তার আধা ঘন্টার মধ্যে রাস্তায় আসলে রব উঠে গেছে যে শেখ হাসিনা পালিয়েছে। অ্যান্ড আমার বোরখা পরা ছিল, আমি বোরখাটা খুলে হিজাবটা খুলে রাস্তায় ফেলে দিলাম। আমার কাছে ফ্ল্যাগ ছিল, ফ্ল্যাগটা জড়ালাম, তারপরে রিক্সা দিয়ে পুরো ঢাকা ঘুরলাম। মানে ওই সময়টা যারা আসলে রাস্তায় ছিল না তারা বুঝবে না উল্লাসটা। মানে সবাই চিৎকার করছে, কেউ কাঁদছে, কেউ হাঁক করছে। এবং রাস্তার আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই, সবাই সবাইকে খাওয়া দিচ্ছিল। মানে যারা যেটা পারছিল না, মানে হয় না যে পানি নিয়ে আসছে, যে পারছে সে হাতে করে হয়তো 1 কেস পানি নিয়ে চলে আসছে। কোন শব্দটা আপনার মুখ থেকে বের হয় ওই যখন শুনলেন যে সে রিজাইন করছে? আমি জাস্ট আমার বাবাকে ফোন করে বলতেছিলাম যে আব্বু হাসিনা তো পালাইছে। আব্বু তা আমি এত চিৎকার করতেছিলাম, এবং আমার ভাইকে ওর তখন রাত ওইখানে কানাডাতে থাকে, ওকে ফোন করছি হাসিনা তো পালাই গেছে। তো সবাইকে চিৎকার করে করে বলছিলাম, সবাই হচ্ছে আসলে হাক করতেছিল, এবং আমি খালি চিন্তা করতেছিলাম যে আল্লাহ, মানে এটা কিভাবে হয়ে গেল। সবশেষ 2 মিনিট একটু জানতে চাই আপনার কাছে, একদম শেষ প্রশ্ন। 5 আগস্ট আসলে আপনার জীবনে কি পরিবর্তন আনলো, এবং যে প্রত্যাশা নিয়ে আপনি রাস্তায় নেমেছিলেন সেটা কতটুকু প্রত্যাশা পূরণ হলো? কেমন বাংলাদেশ পেলেন এখন এসে? আসলে প্রত্যাশাটা আমার তো পার্সোনাল, মানে আমি একজন মানুষ হিসেবে কি চিন্তা করেছি, আমি একটা মানে এমন বাংলাদেশ চেয়েছি যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, লিঙ্গ, বিশ্বাস নির্বিশেষে সব মানুষ তার অধিকার এবং স্বাধীনতা বুঝে পাবে, যেখানে ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যেখানে প্রত্যেকটা মানুষ তার মানবিক মর্যাদা পাবে, এবং নারীদের অবস্থান সমাজে এরকম ভঙ্গুর হবে না, তারা মানুষ হিসেবে তাদের আত্মপ্রকাশ করতে পারবে। এরকম দেশের স্বপ্ন আমি দেখেছি, এবং যখন 5ই অগস্ট বা তার আগে যতদিন আমি রাস্তায় ছিলাম, এক ধরনের স্বপ্ন দেখার সাহস তৈরি হয়েছিল যে পরিবর্তন হয়তো হবে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় তাদের দুর্বলতা, তাদের ব্যর্থতা, এবং পরবর্তীতে এখন আসলে একটা যেহেতু নির্বাচিত সরকার, তাদের অবস্থান কি হবে আমাদের দেখার বিষয়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আমাকে আসলে অনেকভাবে হতাশ করেছে। অনেকেই তো অনেক সুযোগ সুবিধা গ্রহণ করে আপনাদের ইয়েতে বা আপনাদের সেক্টরে, বা আপনি আজমেরী হক কোনো সুযোগ সুবিধা নিতে চায় না? আমি তো অনেক বড় সুযোগ নিয়েছি আওয়ামী লীগের সময়। আমি আমার বাচ্চার ভার্ডিক্ট পেয়েছি, গার্ডিয়ানশিপ। এর চেয়ে বড় সেটা আসলে আদালতের ইস্যু। সেটা আদালতের ইস্যু, বাট এটা আমি বলছি যে অনেক উপদেষ্টা হয়েছেন, অনেকে অনেক সুযোগ সুবিধা, অনেকে সরকারি বেসরকারি অনেক পদ পদবি নিয়েছেন। আপনি কি নিতে চান না, বা আপনার এটা নিয়ে কোনো ইয়ে আছে কিনা? আমার অফার ছিল না এরকম না, সেটা আওয়ামী লীগের সময় থেকেই ছিল। কিন্তু আমি চেয়েছি যে, মানে আমি যখন রেহানা মারিয়াম নূর করলাম, সেই পরিবর্তিত একটা বাঁধন আমি আসলে হয়েছিলাম। সেই বাঁধনটা আসলে ক্ষমতাকে এইভাবে এক্সারসাইজ করতে চায় নাই। সেই বাঁধনটা চেয়েছে একজন আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠতে, যে ন্যায়ের কথা বলবে, যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যে তার অভিনয় বা তার শিল্পচর্চার মাধ্যমে সমাজে কোনো না কোনো ভূমিকা রেখে যাবে। অনেকক্ষণ সময় দিয়েছেন আপনি, আপনি নিজে অনেক ব্যস্ত, আপনার অনেক সিনেমা এসেছে, অনেক ইয়ে আসছে, তো এর মাঝখানে আপনি স্টার নিউজে সময় দিয়েছেন আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং যারা দেখছেন তাদের সবার প্রতি থাকছে অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আমরা যাতে আসলে যাদের কারণে আমরা এই স্বৈরাচারী সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি, সেই শহীদদের ভুলে না যাই, যারা অঙ্গহানি হয়েছে তাদেরকে ভুলে না যাই, তাদের পরিবারের প্রতি আমরা যাতে সদয় থাকি, এবং তাদের প্রতি হওয়া অন্যায়ের যাতে বিচার হয়, এই আশা করে আমি আজকে শেষ করছি। ধন্যবাদ আপা। দর্শক, আপনারা স্টার এন্টারটেইনমেন্ট দেখছেন। আজমেরী হক আসলে নিজের অভিজ্ঞতা, ইতিহাস বা গল্প বলেননি, তিনি দেশ নিয়ে তার নিজের অনেক ভাবনা বলেছেন, অনেক পরামর্শ দিয়েছেন। ওনার কথার মধ্যে নিশ্চয়ই আমাদের যারা নীতি নির্ধারক আছেন, আমাদের যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন, বিভিন্ন মহলের শিক্ষক আছেন, শিক্ষার্থী আছেন, তারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন, দেশ গড়ার পেছনে তারাও এই বিষয় নিয়ে কাজ করবেন। আর স্টার নিউজে এতক্ষণ আপনারা স্টার এন্টারটেইনমেন্টে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।